কলকাতা হাইকোর্টে মামলা লড়তে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন পরিস্থিতি মোটেও অনুকূল নয়। সাধারণ মানুষের কাছে এসে পৌঁছলে, তাদের অ্যাক্সেসের ভেতরে এসে পৌঁছলে যে ধরনের রিসেপশনের মুখোমুখি হতে হচ্ছিল তাকে, তা রীতিমতো চিন্তায় ফেলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছরে সম্পূর্ণভাবে পুলিশে ঘেরাটোপের থেকে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। এই বিশাল পুলিশি নিরাপত্তায় অভ্যস্ত হয়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রীর কুর্সি হারিয়ে আদালতে এলেন তার দলের নির্যাতিত কর্মীদের রক্ষা করার জন্য, তিনি যে রিসেপশন পেয়েছিলেন সাধারণ মানুষের তরফ থেকে, তিনি বুঝেছিলেন এই পরিস্থিতিতে পাবলিক অ্যাপিয়ারেন্স খুব মুশকিল। আর সাংবাদিকদের ডেকে এনে সংবাদ সম্মেলন করবেন, নিজের বাড়িতেই করবেন, সেখানেও অসুবিধা ছিল। প্রথম যে সংবাদ সম্মেলন করেছিলেন, যেখানে তিনি জানিয়েছিলেন তিনি পদত্যাগ করতে যাবেন না, পাশে বসিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কোনো রকমে সাংবাদিকদের প্রশ্নবাণ থেকে তিনি অভিষেককে রক্ষা করে সম্মেলন শেষ করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত ছিল তিনি শুধু ফেসবুক লাইভ করবেন। এক রবিবার ফেসবুক লাইভের মাধ্যমে তিনি জানিয়েছিলেন যে তিনি ফেসবুক লাইভ করবেন। অভিষেক কিছুই জানাননি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষেও পাবলিক অ্যাপিয়ারেন্স খুব মুশকিল হয়ে যাচ্ছিল। যেখানে সৌগত রায়ের দিকে পচা ডিম ছুটছে লোকে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যাক্সেস করতে পারলে, সামনাসামনি পেলে তাদের কি রিয়াকশন হবে মাপতে পারছিল না কালীঘাট। এখন এই অবস্থায় শুধুমাত্র ফেসবুক লাইভ করে বা সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে যে বিরোধী রাজনীতিতে অবস্থান বজায় রাখা যাবে না, এটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালোই বুঝতে পারছিল। কিন্তু করবেনটা কি? যা পরিস্থিতি, তাতে রাস্তায় বেরিয়ে আন্দোলন করতে গিয়ে আরও কোনো এম্বারেসিং সিচুয়েশনের মুখোমুখি হতে হবে কি না, এটা নিয়ে তারা চিন্তিত ছিলেন। আর অন্যদিকে ছিল প্রবল চাপ, রাস্তায় বেরিয়ে বিরোধী আন্দোলনের মুখ হওয়ার জন্য প্রবল চাপ। এই চাপ শুধুমাত্র নিজেদের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার জন্য প্রয়োজনীয় চাপ নয়, এই প্রবল চাপটা ছিল এবং আছে তৃণমূল কংগ্রেসের দলের ভিতর থেকে। যত সময় যাচ্ছে এই চাপ তত বাড়ছে, তত নতুন নতুন মুখ বিদ্রোহী হয়ে উঠছে এবং তারা একই কথা বলছে যে টপ লিডারশিপ কোথায়, তারা কেন সামনে নেই। শেষ পর্যন্ত মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই কার্যত বাধ্য হয়েছেন এই সিদ্ধান্ত নিতে যে তারা এবার রাস্তায় নামবেন। রাস্তায় তো নামবেন, কিন্তু কিভাবে নামবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শনিবারই তিনি যারা নির্যাতিত তৃণমূল কংগ্রেস কর্মী তাদের খোঁজ খবর নিতে তাদের বাড়ি বাড়ি পৌঁছবেন। তো তিনি কোনো বাড়িতে পৌঁছানোর আগে তার বাড়িতে পৌঁছলো সিআইডির টিম। তাঁর বাড়ি, সেই বিখ্যাত বাড়ি শান্তিনিকেতনের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেখানে সংবাদ মাধ্যমও পৌঁছেছে। এবং সিআইডি সেখানে কেন, এই প্রশ্নটা বিরাট বড় হয়ে সামনে এসেছে। যদিও এখনো পর্যন্ত যেটুকু খবর পেয়েছি, শনিবার অভিষেকের দেখা সিআইডির আধিকারিকরা পাননি। জানানো হয়েছে তিনি বাড়ি নেই। যাদের বাড়িতে তার যাওয়ার কথা ঘোষণা করা হয়েছিল সেখানে তিনি কখন পৌঁছবেন তখনও পর্যন্ত তার কোনো খবর নেই। সিআইডির টিম ফিরে গিয়েছিল, কিন্তু যে কারণে সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খোঁজে গিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে, সেই কারণটাকে এবার আলোচনায় নিয়ে আসা যাক। তা হলো সই কেলেঙ্কারি। এই বিষয়টি বিধানসভার সচিবের কমপ্লেনের ভিত্তিতে সিআইডি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, রাজ্য পুলিশের যে গোয়েন্দা বিভাগ, তারা এর তদন্ত করতে শুরু করেছেন। আমার ধারণা আপনাদের প্রত্যেকেই ঘটনাটা সম্পর্কে মোটামুটি ওয়াকিবহাল, তাও দু এক লাইনে একটু বলি যে বিতর্কটা কোথায়। প্রাথমিকভাবে বিতর্ক হয়েছিল অবশ্যই তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দল, তাদের 80 জন বিধায়ক, এবং কালীঘাটে বৈঠক করে সেখানে ঠিক হয়েছিল যে দলের প্রধান বিরোধী দলনেতা, প্রধান মুখ হবেন শোভনদেব চট্টোপাধ্যায়, মুখ্য সচেতক হবেন ববি হাকিম ইত্যাদি। এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম স্পিকারকে জানানো, যেটা পরিষদীয় নিয়ম অনুযায়ী এই পরিষদীয় দল তাদের জানানোর কথা, কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সই করা চিঠি এসেছিল স্পিকারের দপ্তরে, যা স্পিকারের দপ্তর সরাসরি নাকচ করে দিয়েছিল।
খুব সঙ্গত কারণে স্পিকারের দপ্তর জানিয়েছিলেন যে চিঠি আসতে হবে পারিষদদের, যারা তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তাদের সই করা রেজলিউশন, যে বেশিরভাগ ওই বিধায়কদের সিংহভাগ অংশ তারা নেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে মেনে নিচ্ছেন, এবং এই রেজলিউশন সই করা বিধায়কদের রেজলিউশন জমা না পড়লে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মানা বা তাকে বিরোধী দলনেতার জন্য বসার নির্দিষ্ট ঘর দেওয়া, এগুলো কোনোটাই করা যাবে না, অফিসিয়াল কাজ করা যাবে না। তো শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস তারা একটা নীতি নিয়েছিল, ভাঙবো তবু মচকাবো না, কিন্তু কিছুটা মচকে হলেও একটা রেজলিউশনের কপি পাঠানো হয়েছে স্পিকারের দপ্তরে। আমরা তো ভেবেছিলাম যে ব্যাপারটা মিটে গেল। দেখুন, বিরোধী দলনেতা এ তো বিধানসভায় থাকবেই, এর মধ্যে তো কোনো কনফিউশন নেই। আর তৃণমূল কংগ্রেস যোগ্য দাবিদার, আর তো কেউ নেই দাবি করার মতো। ফলে তৃণমূল কংগ্রেসের এই যে গোলমালটা হচ্ছে বিরোধী দলনেতা নিয়ে, এটা মিটে যাবে। কি দেখা গেল, রাজ্যসভার আমাদের বিধানসভার যিনি স্পিকারের সচিব বা তার সচিবালয়, মাননীয় স্পিকারের সচিবালয়, তারা খেয়াল করেছেন যে বিভিন্ন বিধায়কের যে সই জমা হয়েছে এই রেজলিউশনে, আর বিধায়করা যখন শপথ নিয়েছেন তারা তো বিধানসভায় সই করেছেন তাদের নির্দিষ্ট পেপারে, সই দেখে তাদের মনে হয়েছে যে প্রপার বিধায়কের সই নয়, সই জাল করা হয়েছে, অন্য কেউ সই করেছেন বিধায়কের নামে। একাধিক ক্ষেত্রে এটা হয়েছে। বিধানসভার মাননীয় স্পিকারের সচিব সরাসরি বিষয়টি সিআইডিকে জানিয়েছেন এবং ইনভেস্টিগেশনের দায়িত্ব সিআইডিকে দিয়ে দিয়েছেন। এখন স্পিকারকে রেজলিউশন জমা দিতে হবে, বিধায়করা সই করে রেজলিউশন জমা দেবেন, সেখানে বিধায়কদের সই জাল। এটা নিয়ে ইতিমধ্যেই দিলীপ ঘোষ তাঁর মতো করে তিনি যেভাবে বলেন সেভাবেই বলতে শুরু করেছেন, দেখুন বিরোধী দল হিসেবে এই জালিয়াতি সরকার যখন চালিয়েছে তখন কত জালিয়াতি করেছে। কিন্তু আমার যেটা বক্তব্য আপনাদের সামনে আমি যেটা রাখতে চাই, দেখুন এই যে বিধানসভায় জাল সই নিয়ে কন্ট্রোভার্সি, এটা কিন্তু প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভায় হচ্ছে এরকম নয়। 2012-এ মহারাষ্ট্র বিধানসভায় বাজেট সেশনে 22 জন বিধায়ক অভিযোগ করেন যে প্রশ্নের উত্তর হিসেবে তাদের যে ডকুমেন্ট তারা জমা দিয়েছেন নিচে সই, 22 জন বিধায়ক অভিযোগ করেন যে এই সই জাল, তারা ওই কাগজে সই করেননি, স্পিকারের দপ্তরে জমা পড়েছে ওই কাগজ। এটা এমন একটা পরিস্থিতিতে করা হয়েছিল এবং এমন জায়গায় বিতর্কটা পৌঁছেছিল যে সেই সময় দিলীপ ওয়ালে পাতিল, তিনি ছিলেন স্পিকার মহারাষ্ট্র বিধানসভায়, তিনি সিআইডিকে ডেকে দায়িত্ব দিয়েছিলেন এই বিষয়টা ইনভেস্টিগেট করা। অর্থাৎ 2012-তে এই ধরনের ঘটনা, যেখানে একদম বাইরে থেকে সিআইডিকে ডেকে এনে ইনভেস্টিগেট করতে দেওয়া হয়েছে, এটা মহারাষ্ট্র বিধানসভায় তার উদাহরণ আছে। এটা পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রথম হচ্ছে এরকম নয়। এবং শুধুমাত্র মহারাষ্ট্র বিধানসভার এই উদাহরণ না, 2018-এর কর্ণাটক বিধানসভা, সেখানে সরকার গড়বে, সরকার গঠনের দাবিপত্রে কংগ্রেসের কিছু বিধায়কের সই জাল করা হয়েছে, এই অভিযোগ করেছিল বিজেপি। আপনাদের জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য যে কর্ণাটক বিধানসভায় 2018-এর ইলেকশনের পর একটা হাং সিচুয়েশন হলো, 104টার মতো আসন বোধহয় বিজেপি পেয়েছিল, এক্স্যাক্টলি আমার খেয়াল নেই, কিন্তু মোট কথা সিঙ্গল মেজরিটি বিজেপি পায়নি। অন্যদিকে ওই জেডি, জনতা দল আর কংগ্রেস, এদের সম্মিলিত যে বিধায়ক সংখ্যা, সম্মিলিত আসন সংখ্যা, তা বিজেপির থেকে বেশি। তো প্রথমে বিজেপিকেই সরকার গড়ার জন্য ডেকেছিলেন রাজ্যপাল, কিন্তু বিজেপি নিজেদের মেজরিটি প্রুভ করতে পারেনি। পরে কংগ্রেস এবং জেডি মন্ত্রিসভা হয়। এই যে কংগ্রেস এবং জেডি একসঙ্গে মন্ত্রিসভা করবে, জনতা দল আর কংগ্রেস, যে দাবিপত্র রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল, সেই দাবিপত্রে কংগ্রেস বিধায়কদের সই জাল করা হয়েছে এই অভিযোগ করেছিল বিজেপি। যদিও কংগ্রেস তো অস্বীকার করে, এই বিষয়টা কিন্তু শেষ পর্যন্ত ক্রিমিনাল ইনভেস্টিগেশন অবধি যায়নি। 2019 আবার ফিরে আসুন মহারাষ্ট্র, এবারে বিজেপি আর এনসিপির সরকার। এই এনসিপি শরদ পাওয়ারের এনসিপি নয়, শিন্দের নেতৃত্বে এনসিপি টুকরো হয়ে গেছে এবং তাকেই অরিজিনাল এনসিপি, ইলেকশন কমিশন তাকেই অরিজিনাল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বলে সিম্বল দিয়েছে। আর শরদ পাওয়ারের যে অংশ, সেটা এনসিপি শরদ পাওয়ার হিসেবে ইলেকশনে কম্পিট করেছিল। কিন্তু বিজেপি এবং এই সিন্দের এনসিপি, যেটাকে এই মূল এনসিপি বলে ইলেকশন কমিশন স্বীকৃতি দিয়েছিল, তারা সরকার গড়েছিলেন
শরদ পাওয়ার বলেছিলেন যে এনসিপির কিছু বিধায়ক মিটিংয়ে গেছেন এবং হাজিরা খাতায় সই করেছেন, সেই সই ওই দাবিপত্রে পাঠিয়ে দেওয়া হয়েছে, দাবিপত্রের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে সরকার গঠনের দাবিপত্রের সঙ্গে। এক্ষেত্রেও বিতর্ক ক্রিমিনাল ইনভেস্টিগেশন অবধি গড়ায়নি। ক্রিমিনাল ইনভেস্টিগেশন অবধি গড়িয়েছিল শুধুমাত্র মহারাষ্ট্র বিধানসভায় 2012 ঘটনা, এবং সেটা ছিল বাজেট সেশন। কিন্তু বিরোধী দল তারা তাদের বিরোধী দল হিসেবে বিরোধী দলনেতার নাম পাঠাবে একটা সম্পূর্ণ দলীয় প্রক্রিয়া। এর মধ্যে কোনো দ্বিতীয় তৃতীয় দলের ব্যাপার নেই, এর মধ্যে এই ধরনের কোনো রাজনীতির পেঁচ ঘোচ নেই। সেইখানে কেন সই জাল করতে হবে? এ তো দলের নিজেদের ব্যাপার, অ্যাবসলিউটলি দলের নিজেদের ভেতরের ব্যাপার। এরকম উদাহরণ আর নেই, কোথাও হয়নি। একটা জিনিস খুব স্পষ্ট হয়ে যাচ্ছে এ থেকে, যে নিজের দলের বিধায়কদের ওপর সেই অর্থে নিয়ন্ত্রণ নেই তৃণমূল কংগ্রেসের হাইকমান্ডের, ন্যূনতম নিয়ন্ত্রণ নেই। যাতে বিধায়ক সই করেননি তার সই জাল করে রেজলিউশন পাঠাতে হচ্ছে স্পিকারের কাছে। দেখুন, যে নিজের তৈরি করা দলের পরিণতি শরদ পাওয়ারকে দেখতে হয়েছে, বাল ঠাকরেকে দেখতে হয়েছে, কোথাও একটা মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও সেটাই হয়তো দেখতে হবে। অনেকেই বলছেন না তৃণমূল জোটাল থাকবে না, টুকরো হয়ে যাবে, কিন্তু দেখুন শরদ পাওয়ারের এনসিপি টুকরো হয়ে কিন্তু এনসিপি থাকেনি এরকম হয়নি, শরদ পাওয়ারের হাতে থাকেনি। বালা সাহেব ঠাকরেকে নিজেকে দেখে যেতে হয়নি, তার মৃত্যুর পরে হয়েছে, কিন্তু ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরের হাতে শিবসেনা থাকেনি। দল ভেঙে যাওয়া নয়, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বদল। তারক সিং এর প্রতিক্রিয়া দেখছিলাম, কোন ইউটিউব চ্যানেলকেই তিনি বলছিলেন যে নেতৃত্বের বদল চাই, মমতা বন্দ্যোপাধ্যায়কেও নেতৃত্ব থেকে সরিয়ে অন্য নেতা আসুক। একদম সরাসরি স্পষ্টভাবে বলছেন, কেউ কেউ স্পষ্টভাবে বলতে শুরু করে দিয়েছেন। আসলে এই যে পরিণতিটা, এই পরিণতিটা সব থেকে করুণ এবং কষ্টের পরিণতি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হতে পারে। তিলে তিলে এই দলটাকে তিনি তৈরি করেছেন। এবার তাকেই যদি দেখতে হয় যে এই জোড়াফুল সিম্বল যার কথা তিনি বারবার বলেন, চুপচাপ ফুলে ছাপ, সেই জোড়া ফুলের সিম্বলটা তার হাতে থাকছে না। এর থেকে খারাপ, এর থেকে করুণ পরিণতি আর কি হতে পারে বলুন? মহারাষ্ট্রের রাজনীতিতেও একজন ভাইপো ছিলেন, তিনি কিন্তু ওই রকম শুভেন্দু অধিকারীর ভাষায় লিফটে ওঠা বা হেলিকপ্টারে নামা টাইপের নন, তিনি যথেষ্ট লড়াকু নেতা। তিনি দল ছেড়ে বেরিয়ে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা করেছিলেন। সেই নবনির্মাণ সেনা যে বিরাট কিছু ইম্প্যাক্ট করতে পেরেছে তা নয়, কিন্তু তিনি এক্সিস্ট করেন। প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে ভাইপো, তিনি কি আদৌ মহারাষ্ট্রের ওই ভাইপো রাজ ঠাকরের মতো রাজনৈতিক প্রজ্ঞা বা রাজনৈতিক সংগঠনের অধিকারী এবং তার পক্ষে এই ধরনের কিছু করা সম্ভব? তিনি উত্তরাধিকার সূত্রে তৃণমূল কংগ্রেসের মালিকানা পাবেন, বিষয়টা যদি এরকম হয় তাহলে সেটাই এখন সব থেকে বড় প্রশ্নের মুখে। তৃণমূল কংগ্রেসের শুধু পরিষদীয় দল নয়, সংসদীয় দলের মধ্যেও ভাঙন। যদি বেশিরভাগ সাংসদ বিধায়ক তৃণমূল কংগ্রেসের, তারা দাবি করেন ইলেকশন কমিশনের কাছে যে তারাই আসল তৃণমূল কংগ্রেস, তাহলে ওই জোড়াফুল সিম্বল তাদের হবে, তারা তাদের নেতা বেছে নেবেন। এবং এই উদাহরণ ভারতবর্ষের রাজনীতিতে আছে। এর আগে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিতে হয়েছে, এর আগে শিবসেনাতে হয়েছে, তাহলে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এটা না হওয়ার কি আছে? একটাই বড় প্রশ্ন, যে এর জন্য একটা একনাথ সিন্ধে লাগে। তৃণমূল কংগ্রেসের ভেতরে একনাথ সিন্ধে কি? খুব প্রকট কোনো নাম এই মুহূর্তে সামনে না আসলেও দলটার যে চেহারা দেখা যাচ্ছে, যে অবস্থা বোঝা যাচ্ছে দলের ভেতরের, এই অভ্যন্তরীণ চাপ, ইন্টারনাল প্রেশার যে চেহারা নিচ্ছে, এবং রোজ যত দিন যাচ্ছে, বাই এভরি আওয়ার এভরি ডে নতুন নতুন মুখ যেভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে প্রশ্নের সামনে ফেলছেন, তাতে আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের ভেতরে অত্যন্ত গোপনে, কিন্তু একেবারে মানে সম্পূর্ণ কাজটাই যে গোপনে হচ্ছে তা নয়, তাহলে এইভাবে এরকম প্রতিক্রিয়াগুলো প্রতি ঘন্টায় নতুন নতুন মুখ সামনে আসতো না। একনাথ সিন্ধে তো একজন নিশ্চয়ই আছেন, তিনি শক্তি বাড়াচ্ছেন।
আর কয়েকদিন পরে হয়তো প্রকাশ্যে আমরা বুঝতে পারবো, তিনি প্রকাশ্যে আত্মপ্রকাশ করবেন। ততদিন পর্যন্ত আসুন অ্যাজিউম করি কে তৃণমূল কংগ্রেসের একনাথ সিন্ধে।